হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 6 আগস্ট 2021 পার্ট 5 যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার সমস্ত সাবজেক্টের উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে ক্লাস 6 প্রত্যেকটি সাবজেক্টের উত্তর তোমরা সঠিকভাবে লিখে নিতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এখানে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 থেকে 8 পর্যন্ত টোটাল 8টি কোশ্চেন দেওয়া আছে। তো কোশ্চেনগুলি তোমরা একটি ভিডিওটি পজ করে একবার দেখে নাও, কারণ সমস্ত কোশ্চেনগুলি বলে আমি সময় নষ্ট করবো না। পরের একটি পেজে আমরা সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি লিখেছি, তো সেখান থেকে আমরা এর উত্তরগুলি দেখে নেব। ওকে, তো 1 নম্বর কোশ্চেনটি দেখো, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে এই দৃশ্য বর্ণনা করো। ওকে, তো এর উত্তর আমরা লিখব, সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে গদ্যাংশে ধান কাটার পর শূন্য মাঠে যতদূর দেখা যায় মাঠ খাঁ করে, মাটি রুক্ষ কঙ্কালসার হয়ে পড়ে, আলগুলি জেগে থাকে বুকের হাড় পাঁজরের মতো, আকাশের রং তখন তামার হাড়ির মতো, রোদের দিকে তাকানো যায় না, গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়ে যায়, সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায় দমকা বাতাসে উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দেয়। ভোরবেলা যারা মাঠে গিয়েছিল, বেলা বাড়তে তারা তাড়াতাড়ি ঘরে ফিরতে থাকে, নদী পুকুর খাল বিল শুকিয়ে যায়, গাছে পাতা থাকে না, নদী নালার ধার ছাড়া কোথাও ঘাসের ডগা পর্যন্ত দেখা যায় না, রাখাল বালক ছড়ি হাতে গাছের ছায়ায় বসে থাকে, জলের জন্য চারিদিক হাহাকার করে। ওকে, তো 1 নম্বর কোশ্চেনের উত্তর এটা লিখতে হবে। এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটি কী দেওয়া আছে। দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। এর উত্তর আমরা লিখব, যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় দিনের বেলায় অগণিত মানুষের কোলাহলে হাট ভরে যায়। নানা মানুষ যারা জিনিস বেচতে আসে এবং যারা জিনিস কিনতে আসে তাদের মধ্যে চলে দর কষাকষি এবং হাঁকাহাঁকি। যখন এক পাড়ের মানুষ বিভিন্ন দ্রব্য নিয়ে হাটে আসে, তখন তা কেনার জন্য অন্য পাড়ের লোক ছুটে আসে। সারাদিন বেচাকেনা সেরে যারা লাভ করে তারা হাসতে হাসতে বাড়ি ফিরে যায় এবং যাদের লোকসান হয় তারা দুঃখিত মনে বাড়ি ফেরে। এরপর দলছুট একটি কাকের ডাকে হাটে অন্ধকার নেমে আসে। পাশ থেকে বয়ে আসা নদীর বাতাস হাটের পাশের পাকুড় গাছে লেগে শিহরণ জাগানো শব্দ তোলে, দোতলাগুলি একে একে বন্ধ হয়ে যায়। তো 2 নম্বর কোশ্চেনের উত্তর লিখতে হবে এটা। এরপর দেখো 3 নম্বর কোশ্চেনটি কী দেওয়া আছে। মাটির ঘরের দেওয়ালচিত্র রচনায় সাঁওতালি দেওয়ালচিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। উত্তর হবে, তপন কর রচিত মাটির ঘর দেওয়ালচিত্র রচনায় মূলত জ্যামিতিক আকারে বিভিন্ন রঙের মাধ্যমে সাঁওতালি মহিলারা মাটির দেওয়ালে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করে থাকেন। পদ্মফুল, মোরগঝুঁটি, উদীয়মান সূর্য, তাসের ইস্কাবন, হরতন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদি নকশা লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি রঙের মাধ্যমে সুনিপুণতার সঙ্গে সাঁওতালি মহিলারা মাটির দেওয়ালে ফুটিয়ে তোলেন। তো এভাবে লিখতে হবে 3 নম্বর কোশ্চেনের উত্তর। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটি কী দেওয়া আছে। পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে, আলোচনা করো। ওকে, তো এর উত্তর হবে, কবি অমিয় চক্রবর্তী পিঁপড়ে কবিতায় পিঁপড়েদের প্রতি তার গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। তাদের ব্যস্ত চলন তার কাছে মধুর বলে মনে হয়। কবি চান ওদের নিজস্ব ভুবন আলোর গন্ধে ভরে থাকুক। এই নির্মল পৃথিবীতে ওদের যে একান্ত জীবন আছে সেখান থেকে কবি ওদের সরিয়ে দিতে চান না। ওকে, তো 4 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে এটা। এরপর দেখো 5 নম্বর কোশ্চেনটি কী দেওয়া আছে। ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ, উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য। তো এর উত্তরে আমরা লিখব, রাজকিশোর পটনায়কের ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র হলো একটি আম গাছ। এই আম গাছটিকে কেন্দ্র করে গোপাল, তার বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পথচারীদের নানা অনুভূতি নিয়েই গল্পটি গড়ে উঠেছে। গাছটির চারা পোঁতা থেকে ফলন হওয়া পর্যন্ত সময়ে বাড়ির লোকজনদের পরিচর্যার অন্ত ছিল না। গাছটিকে তারা বাড়ির একজন সদস্য হিসাবে একাত্ম করে নিয়েছিল, কিন্তু যুদ্ধের সময় আম গাছটির গোড়া পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়া হলে গাছটি পূর্ব দিকে হেলে যায়। শেষে একদিন সমস্ত মায়া ত্যাগ করে গাছটি আষাঢ়ের ঝড়ে পড়ে যায়। এইভাবে আম গাছটি হয়ে উঠেছে এক দরদি সত্ত্বর আকারে ফাঁকি গল্পের অন্যতম প্রধান
চরিত্র। তো এইভাবে লিখতে হবে 5 নম্বর কোশ্চেনের উত্তরটি। এরপর দেখো 6 নম্বর কি কোশ্চেন দেওয়া আছে, পৃথিবী সবারই হোক এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে। এর উত্তরে আমরা লিখব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে প্রবল বর্ষায় একটি পিঁপড়ে একটি ঘাসপাতার নিচে আশ্রয় নেয়। পিঁপড়ে দুঃখের সঙ্গে জানিয়েছে সে সাঁতার কাটতে পারে, দৌড়াতে পারে, হাঁটতে জানে, কিন্তু এসবের কোনোটি প্রবল বর্ষায় তার কাজে লাগে না। অন্যদিকে পাতা জানিয়েছে সে নড়তে চড়তে পারে না, চলতেও পারে না। সে পিঁপড়েকে সান্ত্বনা দিয়ে বলে পৃথিবী তোমার হবে। ঘাসপাতার একথায় পিঁপড়ে আবেগে বলে ওঠে পৃথিবী সবারই হোক। ওকে, তো 6 নম্বর কোশ্চেনের উত্তর জাস্ট এটা তোমাদের লিখতে হবে। এরপর দেখো 7 নম্বর কি কোশ্চেন দেওয়া আছে। 7 নম্বরে বলা হয়েছে ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। এরপর ঘটনাক্রম এক ভুতুড়ে কাণ্ড গল্প অনুসরণে লেখো। তো এই প্রশ্নের উত্তর আমরা লিখব শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড গল্পে গাড়ির মধ্যে বসার পর লেখকের গলা দিয়ে আর কথা বের হলো না। ভয়ে শীতের দিনেও তিনি ঘামতে লাগলেন, হাতের আঙুলগুলো সব অবশ হয়ে যাচ্ছিল, কারণ তিনি দেখলেন গাড়ির ড্রাইভারের জায়গায় কেউ বসে নেই। ঘন্টা দুয়েক পরে গাড়িটি যখন এক লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছালো তখন তার হুঁশ ফিরল। দ্রুত গতিতে ধেয়ে আসা একটি ট্রেনের চাকায় চাপা পড়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তিনি গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর গাড়িটিও থেমে যায় এবং গাড়ির পিছন থেকে চশমা পরিহিত এক ভদ্রলোক লেখককে অনুরোধ করলেন তার গাড়িটিকে যেন তিনি একটু ঠেলে দেন, কারণ গাড়িটির যন্ত্রপাতি 8 মাইল দূর থেকে বিগড়ে গেছে এবং সেখান থেকে তিনি একাই গাড়িটিকে ঠেলে ঠেলে আনছেন। তো এটা ছিল 7 নম্বর প্রশ্নের উত্তর, যেটা এভাবে লিখতে হবে। এরপর দেখো 8 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে। একটা ছিল ছোট্ট হলুদ বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও। তো এই প্রশ্নের উত্তর আমরা লিখব একটি ছোট্ট হলুদ বাঘ তার বাবা মায়ের ওপর একদিন খুব রেগে গিয়েছিল, কারণ তারা আস্তানা করেছে পাখির আলয়ে, যেখানে খাওয়ার জন্য ছাগল, হরিণ বা ভেড়ার চিহ্নমাত্র ছিল না। ছোট্ট হলুদ বাঘ খিদের জ্বালায় পাখির ছানা ধরতে যায়, কিন্তু তারা নিমেষের মধ্যে আকাশপথে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর ছোট্ট হলুদ বাঘ যায় নদীর ধারে কাঁকড়া ধরতে, কিন্তু কাঁকড়া তার দানা দিয়ে বাঘের থাবায় কামড় বসায়। এরপর সে যায় কাদার মধ্যে মেনি মাছ ধরতে, কিন্তু তার মা তাকে মনে করিয়ে দেয় সে হচ্ছে বাঘ, কোনো ভোঁদড় বা অর্থাৎ বিড়াল নয়। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 1 নম্বর দেওয়া আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। ওকে, তো 1 নম্বর একের একে দেওয়া আছে 0.3 × 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে 1 ঘর আগে, 2 ঘর আগে, 3 ঘর আগে না 4 ঘর আগে। তো সঠিক উত্তর হবে 2 ঘর আগে। ওকে, এখানে যেহেতু দশমিক বড় করার সংখ্যা যেখানে একটা আছে এখানে একটা আছে, তো ডান দিক থেকে দশমিক বিন্দু বাঁ দিকে 2 ঘর সরে আসবে। ওকে, 2 আছে 1.8 মিটার সমান সমান ওকে 1800 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার না 18,000 সেন্টিমিটার। তো সঠিক উত্তর হবে হচ্ছে 180 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার থেকে যদি সেন্টিমিটার যায় আমরা কী হবে 100 দিয়ে গুণ হবে, মিটার ডেসি সেন্টি। তো 1.18কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কী হবে 18 আর 2 শূন্য। ওকে, আর যেহেতু একটা দশমিক পর একটা সংখ্যা আছে তো এখানে দশমিকটা বসে যাবে, তাহলে কী হবে থাকছে হচ্ছে 180। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে 180। আচ্ছা, এরপরে 3-এর দাগে দেখো কি দেওয়া আছে। 3-এর দাগে দেওয়া আছে 10%, মানে এ আছে শতকরা 100, বিতে আছে 100/10, সিতে আছে প্রতি 10 এর জন্য প্রতি 100 জন্য 10, আর ডিতে আছে হচ্ছে শতকরা 10%। ওকে, তো 10% মানে কি 100 ভাগের মধ্যে হচ্ছে 10 ভাগ। ওকে, 100-এর মধ্যে 10, তো এটা মানে হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে এটা প্রতি 100 ভাগের 100-র জন্য হচ্ছে 10। ওকে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপর দেখবো 4-এর দাগে কি আছে। দেখো 1-এর 4-এ দেওয়া আছে কি একটি নিচের কোনটি আয়ত ঘন নয়, ইট, ছক্কা, বই না বোতল। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে বোতল। এগুলো সবই কিন্তু আয়ত ঘন, এদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটারই আছে। এটার বোতলটার খালি শুধু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম কিছু নেই। ওকে, তো এটা হচ্ছে বোতলটাই হচ্ছে শুধু আয়ত ঘন নয়। আচ্ছা, 2-এর দাগে আছে সত্য না মিথ্যা লেখো। ওকে, তো প্রথমে 1-এ আছে কি -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা সত্য না মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। এটা ঋণাত্মক কিন্তু এটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা। ওকে,
বিতে আছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে আছে পরিবারের সংখ্যা, তো 3, এখানে আছে 4, এখানে যে পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পরিবারের সংখ্যা হচ্ছে এখানে 2, এখানে 1 2 3 4 5। ওকে, তো নিচে বলা হয়েছে কি 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা হচ্ছে 5। ওকে, তো 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা এখানে 5ই আছে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে সত্য। তারপর দেখো সিতে কি আছে, 2 এর সি এর দাগে এখানে দেওয়া আছে এটা এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, ইএফ একটি সরলরেখা, ঠিক আছে। তো বলা হচ্ছে এবি সিডি এবং ইএফ সরলরেখা তিনটি সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা মানে কি একই বিন্দুতে যদি কোনো সরলরেখা যায়, অসংখ্য সরলরেখা, সেটাকে বলে সমবিন্দু সরলরেখা। ওকে, যেমন হচ্ছে এরকম যদি সরলরেখাগুলো যায়, ওকে, একই বিন্দু দিয়ে, সেই সরলরেখাগুলো হবে সমবিন্দু সরলরেখা, যাদের একটি মাত্র সাধারণ বিন্দু থাকবে। কিন্তু এখানে এ বি আর সিডি এর সাধারণ বিন্দু আছে, কিন্তু ইএফ এর কোনো সাধারণ বিন্দু নেই, ইএফটা কিন্তু অন্য দিক দিয়ে যাচ্ছে। ওকে, তো এটা সমবিন্দু সরলরেখা, এটা সমবিন্দু নয়, তো এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, ডিতে আছে কি, এখানে বলা হচ্ছে আয়তাকার চিত্রটির পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। তো এখানে একটা আয়তাকার চিত্র, এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র কি, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে কি 2 গুণ 8 যোগ 4, তো 2 গুণ 12, তো 12 দুগুণে 24, তো এ হচ্ছে কত, 24 সেন্টিমিটার। ওকে, 24 এখানে রশ্মিটা হয়নি, ওকে, 24 সেন্টিমিটার হবে। তো এটা হচ্ছে মিথ্যা, 12 সেন্টিমিটার কিন্তু এর পরিসীমা নয়। ওকে, এরপরে দেখো 3 দাগে কি আছে, 3 দাগে বলা হচ্ছে কি স্তম্ভ মেলাও, যেখানে 3টি। আচ্ছা, তো এখানে দেখো প্রথমে এটা কি আছে, এদিকে আছে এটা পঞ্চভুজাকার। ওকে, তো পঞ্চভুজাকার মানে কি, যার ভুজ মানে কি নিচের যেটা, ওকে, নিচের অংশটা, সেটা বলা হয় ভুজ। তো এখানে 5টা ভুজ আছে, এটা দেখো 1টা 2টো, ওকে, 3টে 4টে, সরি এটা হচ্ছে এটা হচ্ছে ষড়ভুজাকার, এটা হচ্ছে ষড়ভুজাকার, এটা, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে পঞ্চভুজাকার। ওকে, এই যে 1 2 3 4 5, এটা পঞ্চভুজাকার। আচ্ছা, এটা হচ্ছে ত্রিভুজাকার, এটা, ঠিক আছে, যার 3টি ত্রিভুজাকার দেখাচ্ছে, এটা হচ্ছে চতুর্ভুজাকার, এটা হচ্ছে চতুর্ভুজাকার, যার 4টি নিচে 4টি ভুজ আছে। ওকে, তো এগুলোকে কিন্তু এইভাবে তীর দিয়ে মিলিয়ে দেবে। আচ্ছা, এরপরে দেখো 4 দাগে কি আছে, 4 এতে আছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো ও গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। ওকে, তাহলে এটা হচ্ছে 4 এর অঙ্ক। তো 4 এটা আমরা নিচে করেছি, সেখান থেকে জাস্ট এটা দেখে নেব। ওকে, লসাগু এটা কি বলেছে, প্রথমে গসাগু নির্ণয় করতে বলেছে, তারপর গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। গসাগুর সাহায্যে লসাগু, তো প্রথমে আমরা গসাগুটা করে নেব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ওকে, 145 আর এটা হচ্ছে 232, এটা গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা 1 দিয়ে দিয়েছি, 145 বিয়োগফল হয়েছে 8 10 87, আবার এখানে 145 এখানে লিখেছি, আবার 1 দিয়ে দিয়েছি, 87 এখানে দিয়েছি, বিয়োগফল হচ্ছে কত, এটা হচ্ছে 5 10 60 58, ঠিক আছে। আবার 87টা, এই 87 এখানে লিখেছি, তো 1 দিয়ে দিয়েছি, আবার তো 58 হয়েছে। ওকে, এটার বিয়োগফল হয়েছে 29। ওকে, 58টা আবার এখানে লিখেছি, আবার 2 দিয়ে কিন্তু মিলে যায়, 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4 5, এটা হচ্ছে মিলে গেল। তো আমাদের গসাগু আমরা কত পেলাম, 29। ওকে, তো সংখ্যা দুটির গসাগু হচ্ছে 29, তো নির্ণয়ের গসাগু হচ্ছে 29 পেলাম। এবার এই গসাগুর সাহায্যে লসাগু কিভাবে নির্ণয় করব, দেখো আমরা জানি একটি যে সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি, লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ লসাগু আর গসাগু যদি গুণ করি আর সেই সংখ্যা দুটি গুণ করি, তাহলে এটা দুটো কিন্তু দুদিকটাই সমান হয়। তাহলে লসাগু গুণ গসাগু কত পেয়েছি আমরা, 29 পেয়েছি, তাহলে লসাগুর সাথে গসাগু গুণ করলাম, আর আমাদের সংখ্যা দুটি হচ্ছে 145 আর 232। তো সেখান থেকে যদি আমরা লসাগুটা বের করি, তাহলে কি হবে, 145 গুণ 232, তার নিচে 29টা চলে আসবে। ওকে, তো এবার যদি এটাকে কাটাকুটি করি, এটাকে 5 দিয়ে কাটাকুটি হয়েছে, 5 আর 232 যদি আমরা গুণ করি পাবো কত, 1160। তো নির্ণয় লসাগু হচ্ছে 1160 আর গসাগু হচ্ছে 29। ওকে, তো এইভাবে এই অঙ্কটির সমাধান করতে হবে। ওকে, তো এটা গেল 4 এ। এবার আছে 4 বি এর অঙ্ক। 4 বিতে কি দেওয়া আছে দেখো, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো +7 আর হচ্ছে -7, এটা সংখ্যা রেখার সাহায্যে যোগফলটা নির্ণয় করতে বলেছে। ওকে, তো +7 আর -7 যোগফল আমরা এখানে জাস্ট করেছি, তারপর নিচে সংখ্যা রেখার সাহায্যে সেটা আমরা বুঝিয়েছি। ওকে, তো +7 প্লাস -7। ওকে, তো +7 আর কি হলো, প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেল। ওকে, তারপর কি হবে, +7 আর -7 যদি কেটে গিয়ে 0 থাকে, তো যোগফল আমরা কি পেলাম, 0 পেলাম। তো সেটাকে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে গেলে এভাবে কিন্তু এখানে দেখাতে হবে। ওকে, এটা হচ্ছে 0 পয়েন্ট +1 +2 +3
4 5 6 7 8 9 10 যত খুশি ডান দিকে করা যেতে পারে, বাঁ দিকে প্লাস -1 -2 -3 -4 -5 6 7 এরকম, ঠিক আছে। তো প্রথম আছে কি +7, ওকে। তো প্রথমটা হচ্ছে +7, তো এটা আমরা শূন্য থেকে এই যে 0 থেকে +7 এদিকে গিয়েছি এই পর্যন্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে +7, তো সেখান থেকে কি আছে আবার -7, তো এখান থেকে যাওয়ার পর আবার -7 আমরা আসতে হবে। তো -7 মানে কি 1 2 3 4 5 6 7, এখানে আসছে -7, ওকে। তো আমাদের পয়েন্ট কোথায় পেলাম, সেই শূন্যতে আবার চলে আসলো, ওকে। তো যোগফল আমাদের কত পেলাম, 0, ওকে। তো এটা সমাধান এভাবে করতে হবে সংখ্যা রেখার সাহায্যে, ওকে। Read the following passage and answer the questions given below. নিচের প্যাসেজটি পড়ো এবং তার নিচে যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর উত্তর দাও, ওকে। তো প্রথমে আমরা প্যাসেজটা একবার পড়বো, তারপর নিচের কোশ্চেনগুলোর উত্তর লিখবো। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, once upon a time there lived a boy named তাতাই, ওকে। তো তাতাই নামে একটা ছেলে থাকতো। his father মিস্টার চৌধুরী worked the nearby coal mine, তার বাবা হচ্ছে কি মিস্টার চৌধুরী, তিনি কি করতেন, কোল মাইন অর্থাৎ কয়লা খনিতে কাজ করতেন। every day তাতাই used to watch the roadside jewelry shop hardly 3 yards away from his scratched window pane. তো এভরিডে মানে কি প্রত্যেক দিন তাতাই কি করতেন, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। তো রাস্তার পাশে একটা জুয়েলারি অর্থাৎ গহনার একটা দোকান ছিল, সেই গহনার দোকানটাকে সে প্রতিদিন দেখতো। যেটা কোথায় ছিল, হার্ডলি 3 yards away from his scratched উইন্ডো পেন, যেটা ছিল তাদের বাড়ির যে উইন্ডো পেন মানে কি যে দরজা, ওকে। সেই দরজা স্ক্র্যাচ মানে কি, স্ক্র্যাচ মানে হচ্ছে আঁচড়ানো এরকম কিছু, ঠিক আছে। তো সেই দরজার থেকে মাত্র খুব বেশি হলে 3 গজের দূরত্বে সেটা অবস্থিত ছিল এই দোকানটা আর কি, জুয়েলারি দোকানটা। ইট ডিসপ্লেড আ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন আ গ্লাস বক্স। তো সেই দোকানে একটা কি ছিল, একটা ডায়মন্ড নেকলেস মানে একটা হীরের একটা নেকলেস ছিল, উজ্জ্বল চকচকে, যেটা একটা কাচের একটা বক্সের মধ্যে সেটাকে ডিসপ্লে করা ছিল অর্থাৎ রাখা ছিল। One day a rich old lady stepped out of a cab, bought the beautiful necklace and left the glass box blank. তো একদিন কি হলো, one day একটা রিচ লেডি স্টেপড আউট অফ আ ক্যাব, একদিন একটা বৃদ্ধ মহিলা একটা গাড়ি থেকে বেরিয়ে আসলো বা নেমে আসলো, বট দ্য বিউটিফুল নেকলেস, এবং সেই সুন্দর নেকলেসটা কিনে নিল, অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এবং সেই কাঁচের যে বাক্স ছিল বাক্সটাকে খালি করে দিল। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স। তো সেই দোকানদার কী করলো, শপকিপার মানে দোকানদার কী করলো, একটা সস্তা দামের একটা গহনা সেই কাঁচের বাক্সটার মধ্যে রেখে দিল, যাতে তার সেই শূন্যতাটা ভর্তি করার জন্য, ওকে। সে খালি ছিল, সেটাকে ভর্তি করার জন্য একটা সস্তা দামের একটা গহনা সেখানে রেখে দিল। তো এটা ছিল হচ্ছে টেক্সটটা, যেটা প্যাসেজটা, ওকে। এরপর দেখো অ্যাক্টিভিটিগুলোর আনসার আমরা লিখবো। তো অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই টেবিলটাকে পূরণ করতে হবে। তো এখানে দেখছে হু, এটা হচ্ছে হোয়াট, ডিড হোয়াট, কি, হু মানে কি, আর ডিড হোয়াট মানে কী করেছিল সেটা লিখতে হবে। তো 1 নম্বর দেওয়া আছে তাতাই, ওকে। তো তাতাই কী করেছিল, ওয়াচড দ্য রোড সাইড জুয়েলারি শপ, ওকে। রাস্তার পাশে যে জুয়েলারি শপটা ছিল সেটা সে প্রতিদিন দেখতো, ওকে। এটা তাতাই করতো। তারপর কী আছে, নাম্বার 2, দ্য রিচ ওল্ড লেডি, বৃদ্ধ মহিলা কী করেছিল, বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। তো সেই কী করেছিল না, বিউটিফুল নেকলেসটা কিনে নিয়েছিল এবং বক্সটাকে, কাঁচের বাক্সটাকে খালি করে দিয়েছিল, এটা করেছিল লেডি। 3 নম্বর আছে শপকিপার কী করেছিল, শপকিপারকে দোকানদার কী করেছিল, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। তো সেই দোকানদার কী করেছিল, একটা সস্তা দামের একটা জুয়েলারি, একটা গহনা সেই বাক্সের মধ্যে রেখে দিয়েছিল, যাতে তার শূন্যতাটা ভর্তি হয়, এই জন্য। আচ্ছা, বিতে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিজের কোশ্চেনগুলির উত্তর লেখো। হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, তাতাইয়ের বাবার পেশা কী ছিল, তিনি কী করতেন। তাতাইস ফাদার ওয়ার্কড অ্যাট দ্য নিয়ারবাই কোল মাইন, তাতাইয়ের বাবা একটা কী করতো, কাছের পিঠে একটা কোল মাইন অর্থাৎ কয়লার খনিতে কাজ করতেন। 2 নম্বর আছে, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তার বাড়ির থেকে জুয়েলারি শপটা কত দূরে ছিল। তো দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 yards অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। তো জুয়েলারি শপটা খুব বেশি ছিল তার বাড়ির থেকে মাত্র 3 গজের দূরে অবস্থিত ছিল, ওকে। তো এটা গেলো অ্যাক্টিভিটি 1। এরপর দেখবো অ্যাক্টিভিটি 2,
অ্যাক্টিভিটি 2-তে কী দেওয়া আছে বলেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। ওকে, তো এখানে বলে যে সাবজেক্ট ওয়াইজ অনুসারে এখানে কিছু যে ভার্বগুলো তোমাদের বসাতে হবে। ওকে, কি কোন ভার্ব হবে। তো প্রথমে দেওয়া আছে পিপারনি অ্যান্ড চিজ। তো এখানে সাবজেক্ট দেওয়া পিপারনি অ্যান্ড চিজ, তো দুটো সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো এখানে আর হবে। ওকে, আর ক্রিয়েট অন আ পিৎজা। ওকে, অর্থাৎ পিৎজাতে পিপারনি মানে কি গোলমরিচ এবং চিজ অর্থাৎ পনির, এগুলো দিলে কিন্তু পিৎজা আরও সুন্দর লাগে খেতে আর কি। ওকে, খুব ভালো লাগে। বিতে আছে নিদার সি নর আই, এখানে কী হবে ইজ গোয়িং টু স্কুল, না আমি না সে কেউই কিন্তু স্কুলে যাচ্ছি না। ওকে, তো এখানে দেখো নিদার সি না সে নর আই, এখানে কিন্তু এটা সিঙ্গুলার সাবজেক্ট, হয় আমি নয়তো সে, এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট। এখানে কিন্তু এটাকে দুজনকেই বোঝাচ্ছে না, কোনো একজনকে বোঝানো হচ্ছে, হয় আমিও যাব না আবার সেও যাবে না, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট ভার্বটা হবে ইজ, এখানে আর হবে না। তারপরে গিয়েছে দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম আর গিভিং অ্যান ইন্টারভিউ, এখানে হচ্ছে এটা আর হবে, এটা দুজনকে বোঝাচ্ছে, ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার। ওকে, ফিল্মের ডিরেক্টর এবং প্রডিউসার দুজন কী করছে, একটা ইন্টারভিউ দিচ্ছে, তো এটা হবে আর। ওকে, এইভাবে এগুলোকে পূরণ করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে দেখো কী দেওয়া আছে। অ্যাক্টিভিটি 3-তে এখানে বলা হচ্ছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, মনে করো তুমি তোমার বাবার সঙ্গে মুর্শিদাবাদ গিয়েছো। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন হিস্টোরিক্যাল প্লেস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, ঠিক আছে। তো তুমি সেখানে একটা বলছি কি একটা প্যারাগ্রাফ লিখো, যেটা হচ্ছে 60টি শব্দের মধ্যে হবে, অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে, ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, তুমি সেখানে যে হিস্টোরিক্যাল প্লেস যে জায়গাগুলি দেখেছিলে সেই জায়গাটির সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো 60টি শব্দের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি এই নিজের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এই পয়েন্টসগুলিকে কাজে লাগিয়ে সেটা লিখতে পারো। কী দেওয়া আছে হিন্টসগুলো, হাউ ইউ ওয়েন্ট দেয়ার, মেড অফ ট্রান্সপোর্ট, হিস্টোরিক্যাল সাইটস ইউ ভিজিটেড, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স আর অ্যান্ড ইউর ফিলিং। ওকে, তো এর বাংলা মিনিংগুলো বলে দিই একবার। হাউ ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কীভাবে সেখানে গিয়েছিলে। মাড অফ ট্রান্সপোর্ট, মানে তোমাদের ট্রান্সপোর্ট মানে কি কিসের সাহায্যে সেখানে গিয়েছিলে, বাস ট্রেন, ওকে, অটো টোটো, এই সমস্তগুলো লিখতে হবে। হিস্টোরিক্যাল সাইটস ইউ ভিজিটেড, তুমি সেখানে কী ধরনের ঐতিহাসিক জায়গা সেখানে দেখেছিলে সেগুলো। ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স, যেটা দেখেছিলে তার সম্পর্কে কিছু লিখতে হবে, ডেসক্রিপশন করতে হবে, ডেসক্রাইব করতে হবে। ইউর ফিলিংস, এবং তোমার ফিলিংটা কেমন হয়েছে, অনুভূতি কেমন হয়েছে সেখানে গিয়ে। ওকে, তো জাস্ট এখানে আমরা সংক্ষেপে এটা লিখেছি, তো সেটা আমি একবার পড়ে তোমাদের শোনাচ্ছি। লাস্ট উইক আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ ওয়ার আই ভিজিটেড হাজারদুয়ারি উইথ মাই প্যারেন্টস, তো গত সপ্তাহে আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমার বাবা মার সঙ্গে, যেখানে আমি হাজারদুয়ারি দেখেছিলাম, হাজারদুয়ারি ভিজিট করেছিলাম আর কি। ওকে, তারপর দেখো উই ইউজড অটো, ট্রেন অ্যান্ড টোটো টু রিচ আওয়ার ডেস্টিনেশন। ওকে, তো আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছানোর জন্য অটো, ট্রেন এবং টোটো এই জিনিসগুলোর সাহায্য নিয়েছিলাম, এগুলো ব্যবহার করে আমরা সেখানে গিয়েছিলাম। হাজারদুয়ারি হুইচ ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য ভাগীরথী রিভার হ্যাজ থাউজেন্ডস অফ ডোরস অ্যান্ড ফর দিস ইট হ্যাজ বিন গিভেন দ্য নেম হাজারদুয়ারি। ওকে, তো হাজারদুয়ারিটা কি না ভাগীরথী নদীর তীরে অবস্থিত, এবং এখানে হাজার হাজার এবং এই প্যালেসে কী আছে হাজার হাজার দরজা রয়েছে, যার জন্য এর নাম দেওয়া হয়েছে হাজারদুয়ারি। ওকে, দিস ভিজিট রিমেন আ মেমোরেবল ডে ইন মাই লাইফ, এই ভিজিটটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। বেমানান শব্দটি খুঁজে লেখো। ওকে, তো একে দেওয়া আছে সংহিতা, মহাকাব্য, আরণ্যক আর উপনিষদ, তো এদের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে মহাকাব্য। ওকে, মহাকাব্য এদের মধ্যে সম্পর্কিত নয়, সংহিতা, আরণ্যক, উপনিষদ আর হচ্ছে ব্রাহ্মণ, এই চারটি হচ্ছে বৈদিক সভ্যতার যে সাহিত্য সেই সাহিত্যগুলির ভাগ, চারটি ভাগ। ওকে, এদের মধ্যে মহাকাব্য কিন্তু এদের মধ্যে সম্পর্কিত নয়। 1 আর 2 আছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর ব্রাহ্মণ, তো এখানে ব্রাহ্মণটা হচ্ছে এদের মধ্যে নয়, এখানে হবে উপনিষদ। ওকে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর হচ্ছে সন্ন্যাস, এই চারটি হচ্ছে সম্পর্কিত। এবং ব্রহ্মচর্য হচ্ছে কি না বৈদিক সভ্যতায় গুরুগৃহে যে ছোটোবেলায় শিক্ষা লাভ করা সেটাকে বলা হয়
ব্রহ্মচর্য। তারপর সংসার জীবন পালন করা সেটা হচ্ছে কি গার্হস্থ্য। আর বানপ্রস্থ হচ্ছে কি সংসার জীবন ত্যাগ করে বনের মধ্যে গিয়ে ধর্ম করা সেটা হচ্ছে বানপ্রস্থ। এবং সন্ন্যাস সেটা হচ্ছে সব কিছু ত্যাগ করে ঈশ্বর সাধনায় মগ্ন হওয়া, সেটা হচ্ছে সন্ন্যাস। ওকে, তো ব্রাহ্মণ এদের সঙ্গে সম্পর্কিত নয়, এখানে হবে ব্রাহ্মণরা হচ্ছে আলাদা। নেক্সট হচ্ছে দেখো 1-3 আছে বিদত, সভা সমিতি আর হচ্ছে রত্নিন। তো রত্নিনটা হচ্ছে এদের সঙ্গে আলাদা, এদের থেকে আলাদা। ওকে, বিদত, সভা সমিতি এই তিনটে হচ্ছে এদের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু রত্নিনটা হচ্ছে আলাদা। পরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো, 2 দাগে আছে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অস্মক। ওকে, তো এটা হচ্ছে সত্য, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অস্মক, এটা সত্য লিখতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান, এটা মিথ্যা। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হননি, তো এটা গেল। এরপর আছে 3 নম্বর 2-3 আছে বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা, এটা হচ্ছে মিথ্যা। ওকে, বিনয় পিটক কি না, বিনয় পিটক হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের যে উপদেশ সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ সম্পর্কে আলোচনা করা আছে বিনয় পিটকে, এটা গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা নয়, যেটা হবে মিথ্যা। নেক্সট হচ্ছে দেখো বেদের অপর নাম শ্রুতি কেন, যেটা হচ্ছে 3-1 দাগের প্রশ্ন 1টি বা 2টি বাক্যে উত্তর লিখতে হবে। বেদের অপর নাম শ্রুতি কেন, তো বেদের অপর নাম শ্রুতি কেন তার উত্তর আমরা এখানে লিখেছি, জাস্ট 2টি বাক্যের মধ্যে লিখেছি। বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। ওকে, এটা হচ্ছে 3-1 প্রশ্নের উত্তর লিখতে হবে। তো 2 নম্বর প্রশ্নে রয়েছে জনপদ কি, তো জনপদ কি এই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি। এখানে 2 প্রশ্নের উত্তরটা এখানে লেখা হয়েছে প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন, সেই জনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য, এইভাবে জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছে। ওকে, তো এটা লিখতে হবে 3-2 প্রশ্নের উত্তর। এরপর আছে 4 দাগের প্রশ্ন, নিজের ভাষায় লেখো 3 থেকে 4টি বাক্যে উত্তর লিখতে হবে। বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল, বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল, এটা 4 নম্বর প্রশ্নের উত্তর, এটা আমরা নিচে লিখেছি। এখান থেকে দেখে নাও আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ প্রচলন ছিল না, তবে পরবর্তী বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়। বৈদিক যুগে প্রথম দিকে জিনিসের বদলে জিনিস বিনিময় প্রথায় কেনাবেচা চলতো। নিস্কো, মনা, শতমান নামক মুদ্রার মাধ্যমে বাণিজ্য চলতো বলেও জানা যায়। ওকে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো 1-1 বলা হয়েছে কি সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, সেটা কোথায়, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার, সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, ঘয়েরটা। 1-2 আছে আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে মস। তার এখানে দেখো যে অপশানগুলি দেওয়া আছে পাইন, শাল, মস আর সেগুন দেওয়া আছে। তো আন্টার্কটিকা মহাদেশে শুধুমাত্র এই সমস্ত উদ্ভিদ কিন্তু জন্মে না প্রচণ্ড ঠান্ডার জন্য, কেবলমাত্র এখানে মস এবং শৈবাল জাতীয় উদ্ভিদ দেখা যায়। তো উত্তর হবে এটার মস। 1-3 আছে 1-3 দেখো কি দেওয়া আছে ভারতের মরু অঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো। ওকে, ভারতের মরু অঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কওয়া হচ্ছে মাটির জলধারণ ক্ষমতা বেশি, লোহার পরিমাণ বেশি, জলধারণ ক্ষমতা কম আর মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। তো সঠিক উত্তর হবে মাটির জলধারণ ক্ষমতা কম। ওকে, কয়েকটা এখানে লিখতে হবে। এরপরে দেখো 1-4 এরপর আছে একটি শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণের 2-1 দাগে বলা হয়েছে পৃথিবী সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, তো এখানে উত্তর হবে সমভাবাপন্ন। 2-2 আছে নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে কি বলা হয়, পর্ণমোচী উদ্ভিদ বলা হয়। সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা হচ্ছে কি পাখি নামে পরিচিত, তারা পরিযায়ী পাখি নামে পরিচিত। তো এইভাবে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। ওকে, তো 3 দাগে দেখো কি প্রশ্ন দেওয়া আছে। 3 দাগে এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন
সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এ বলা হয় যে বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে। ওকে, তো বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে তার উত্তর আমরা এখানে লিখেছি। 3-এর দাগের উত্তর দেখো, প্রচণ্ড গরম অবস্থা থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হয়, সেই সময় সংকোচনের ফলে ভূপৃষ্ঠে বড় বড় হ্রদের সৃষ্টি হয়। তারপর বায়ুমণ্ডলে গ্যাস ও বাতাস ঠান্ডা হয়ে হাজার হাজার বছর ধরে বৃষ্টির আকারে পৃথিবীতে নেমে আসে এবং বিভিন্ন সাগর, উপসাগর ও মহাসাগরের সৃষ্টি হয়। এইভাবে বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। ওকে, এটা 3-এর প্রশ্নের উত্তর। আচ্ছা, 3-এর দেখো কি আছে, ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়। ওকে, তো এই প্রশ্নের উত্তর 3-এর দিকের প্রশ্নের উত্তর আমরা এখানে লিখেছি। উত্তরটা দেখে নাও। শীতকালে ভারতে স্থলভাগের উপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। সারা বছর সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না, ফলে ভারতের শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। ওকে, এই সময় শুষ্ক শীতল বায়ু প্রবাহিত হয় আর শীতকালে কিন্তু বৃষ্টিপাত একেবারেই হয় না প্রায়, যার জন্য ভারতবর্ষের শীতকাল শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। 4-এর দাগের প্রশ্নটা দেখো, বায়ুর চাপ ও বায়ু প্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। বায়ুর চাপ আর বায়ু প্রবাহ কিভাবে কোনো অঞ্চলের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করতে হবে। ওকে, তো জাস্ট উত্তরটি আমরা সংক্ষেপে এখানে লিখেছি। 4-এর দাগের প্রশ্নের উত্তর, বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ কোনো অঞ্চলের বায়ুর চাপ খুব কমে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টি ও অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুর চাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া দেখা যায়। ওকে, তো এইভাবে বায়ুর চাপ আর বায়ু প্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। ওকে, 1 নম্বরে দেওয়া আছে ঠিক উত্তর নির্বাচন করো। 1-এ বলা হয়েছে হেমাটাইট যে ধাতুর আকরিক লোহা তা হলো সোনা, তামা, লোহা না অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হচ্ছে লোহা। 2 নম্বরে দেওয়া আছে আয়তন পরিমাপের একক হলো, তো এখানে দেখো 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঘন সেন্টিমিটার। ওকে, গ্রাম, সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। ঘরটা হচ্ছে সঠিক উত্তর, ঘন সেন্টিমিটার। নেক্সট 1-3 দেওয়া আছে অবিশুদ্ধ রক্ত। অবিশুদ্ধ রক্ত হলো যে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কেবল কার্বন ডাই অক্সাইড পরিমাণ থাকে, যে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, যে রক্তে কেবল অক্সিজেন থাকে, আর যে রক্তে কার্বন ডাই অক্সাইডের তুলনায় অক্সিজেন বেশি থাকে। তো সঠিক উত্তর হবে যে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকে তাকে বলা হয় কি, অবিশুদ্ধ রক্ত, যেটা হচ্ছে ক্ষয়ে। ওকে, যে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, ওকে, সেটা হচ্ছে অবিশুদ্ধ রক্ত। আচ্ছা, 2 নম্বরে আছে এসআই পদ্ধতিতে বলের একক কি। তো এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। 2-2 আছে জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়। উত্তর হবে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে এবং গভীরতা কমলে চাপ কমে। ওকে, এটা হচ্ছে 2-2 উত্তর। 2-3 বলা হয়েছে মানবদেহের কোথায় অচল অস্থি সন্ধি দেখা যায়। উত্তর হবে মানবদেহের করোটিতে। ওকে, অচল অস্থি সন্ধি দেখা যায়। ওকে, তো এরপর আছে 3-1 প্রশ্ন। 3-1 প্রশ্ন দেওয়া আছে। 3 প্রশ্ন বলা হয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-1 বলা হয়েছে 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপের সৃষ্টি হবে তা নির্ণয় করো। ওকে, তো 3-1 প্রশ্নের উত্তর আমরা এখানে লিখেছি। তো চাপের সূত্র কি, চাপ সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। তো এখানে বল দেওয়া আছে 90 নিউটন আর ক্ষেত্রফল হচ্ছে 0.09। তো 90 বাই এটা হবে 0.09। ওকে, তো 0.09 কি করি, যদি আমরা দশমিকটা উঠাতে চাই তাহলে উপরে দুটো শূন্য হবে, এখানে দশমিক উঠে যাবে। ওকে, আর এই 9 তো 1-এর পরে 1টা 2টো 3টে শূন্য আছে, তো 1000 হচ্ছে। ঠিক আছে, তো এর উত্তর হবে কি 1000 নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। ওকে, চাপের যে একক সেটা পাস্কালও হবে। ওকে, 1000 নিউটন পার বর্গমিটার বা পাস্কাল, এর উত্তর হবে এটা। তো 3-1 উত্তর গেল ওটা। আচ্ছা, 3-2 আছে কি রক্তের কাজ কি। তো রক্তের কাজ কি তার উত্তর আমরা নিচে লিখেছি। রক্তের কাজগুলো এখানে এভাবে তোমরা লিখতে পারো।
রক্তের প্রধান কাজগুলি হলো পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হরমোন শরীরের বিভিন্ন অংশে পরিবহন করা, দেহের সুরক্ষা প্রদান করা, রেচন পদার্থের অপসারণ করা, আচ্ছা রক্তচাপ ও রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা, অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখা। ওকে, এইগুলো হচ্ছে আমাদের দেহের রক্তের কাজ। ওকে, তো 4 দাগের প্রশ্নে দেখো, এখানে বলা হয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। 4-1 বলা আছে বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ওকে, তো বল বলতে কি বোঝায় তার এই প্রশ্নের উত্তর আমরা এখানে নিচে লিখেছি। 4-1 প্রশ্নের উত্তরটি এখানে দেখো, বল হলো একটি ভৌত রাশি যা কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার বা সেই বস্তুর আকার এবং আকৃতির অথবা তার গতির অভিমুখ পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে। তো এটা লিখতে হবে বলের সংজ্ঞা। নেক্সট দেখবো 4-2 কি প্রশ্ন দেওয়া আছে। 4-2 দেখো দেওয়া আছে মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে। তো মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে তার উত্তর আমরা এখানে লিখেছি। এখান থেকে উত্তরটি দেখে নাও। পরিবেশ থেকে শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বায়ু শ্বাসনালী ও ক্লোমশাখা পথে বায়ুথলিতে প্রবেশ করে এবং সংলগ্ন রক্তজালকের সঙ্গে বায়ুর গ্যাসীয় উপাদানের আদান প্রদান ঘটে। এবার সমগ্র জীবদেহ থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে বায়ুথলি, ক্লোমশাখা ও শ্বাসনলী পথে দেহের বাইরে নির্গত হয়। ওকে, তো 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর কতে বলা হয়েছে সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকার দরকার। স্কুলের শাসন, রোগভোগ, দৃঢ় মানসিক প্রত্যয় না অভিভাবকের শাসন। তো সঠিক উত্তর হবে দৃঢ় মানসিক প্রত্যয়। ওকে, এরপরে দেখুন ক্ষয়ের দাগের প্রশ্নটা কী দেওয়া আছে। ক্ষয়ের দাগে দেওয়া আছে একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে। 1 লিটার, 2.5 থেকে 3 লিটার, 3 থেকে 5, 4 থেকে 5 লিটার। তো সঠিক উত্তর 2.5 থেকে 3 লিটার হবে। আচ্ছা, এরপর দেখবো গয়ের দাগে কী দেওয়া আছে। গয়ের দাগে দেখো এখানে দেওয়া আছে স্বাস্থ্য কি কেবল শারীরিক সুস্থতা, কেবল মানসিক সুস্থতা, কেবল সামাজিক সুস্থতা না পরিপূর্ণ জীবনে উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। তো উত্তর হবে 4 নম্বরটা। ওকে, আচ্ছা নেক্সট দেখবো ঘরের দাগে কী দেওয়া আছে। ঘরতে দেখো এখানে দেওয়া আছে মাস্ক ব্যবহারের সুফল কি। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রমণ হতে পারে না, রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না, আর করোনা আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে। ওকে, তো সঠিক উত্তর হবে 3 নম্বরটা, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। ড্রপলেট বলতে কি, যেটা আমরা হাঁচি কাশির মাধ্যমে যেটা আমাদের বেরোয় সেটাকে বলা হচ্ছে ড্রপলেট। তো এই যে হাঁচি কাশির মাধ্যমে আমাদের এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে রোগটা ছড়ায় না কিন্তু যদি আমরা মাস্ক ব্যবহার করি। এরপর দেখুন অঙ্গন দাগে দেখো কী দেওয়া আছে। এখানে একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে করোনা ড্যাশ রোগ। ওকে, এখানে ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ, অসংক্রামক রোগ। 3 নম্বর দেওয়া আছে বংশগত রোগ, আর 4 নম্বর হচ্ছে মশা বাহিত রোগ। ওকে, তো করোনা হচ্ছে একটা ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। ওকে, ভাইরাস দ্বারা সংক্রামক, তো এটা শূন্যস্থানে এটা লিখতে হবে 1 নম্বরেরটা। এরপর দেখবো পরের প্রশ্ন কী দেওয়া আছে। ওকে, তো নেক্সট এখানে একটা সমতা বিধান দেওয়া আছে, সারণীর মধ্যে সমতা বিধান করো। ওকে, ডান দিক বাম দিক এটা মেলাতে হবে। তো প্রথমে কয়েক দেখা আছে হৃদরোগ। তো হৃদরোগ এটা হচ্ছে একটা অসংক্রামক রোগ। ওকে, তো হৃদরোগের সঙ্গে এটা মেলাতে হবে। তো নেক্সট হচ্ছে আন্তরিক রোগ। আন্তরিক হচ্ছে একটা জলবাহিত রোগ, যেটা পেটের সমস্যা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে জলবাহিত রোগ। কোভিড-19 জ্বর, সর্দি কাশি, এগুলো হচ্ছে কোভিড-19 উপসর্গ, জ্বর, সর্দি কাশি এবং শ্বাসকষ্ট। তো কোভিড-19 সঙ্গে এটা মিলবে। নেক্সট হচ্ছে অসংক্রামক রোগের কারণ। অসংক্রামক রোগের কারণ হচ্ছে শরীরচর্চার অভাব, গতিহীনতা ও ফাস্ট ফুড খাওয়া। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে আমাদের কিছু অসংক্রামক রোগও হতে পারে। তো এইভাবে কিন্তু এটাকে মেলাতে হবে। তো নেক্সট দেখবো পরের দিকে কী দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো 3 দাগে দেওয়া আছে। 3 কয়ে বলা হয়েছে নোভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো। ওকে, করোনা ভাইরাসের যে উপসর্গগুলি সেগুলো তোমাদের লিখতে হবে। ওকে, তো সেগুলো আমরা এখানে লিখেছি, জাস্ট এখান থেকে দেখে নেব।
আচ্ছা, 1 নম্বর দেখো সবচেয়ে সাধারণ গুরুত্বপূর্ণ সাধারণ উপসর্গ। ওকে, যেগুলো একেবারে সাধারণ উপসর্গ সেগুলো কি জ্বর, শুকনো কাশি, ক্লান্তি ভাব। ওকে, এগুলো করোনা ভাইরাস একেবারে সাধারণ উপসর্গ হয়ে থাকে। কম সাধারণ উপসর্গ কি ব্যথা বা যন্ত্রণা, গলা ব্যথা, ডায়রিয়া, কনজাংটিভাইটিস, ওকে, মাথা ব্যথা, স্বাদ ও গন্ধ না পাওয়া, ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল বা পায়ের পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া। ওকে, তো এগুলো হচ্ছে কম সাধারণ উপসর্গ করোনা ভাইরাসের। 3 নম্বর হচ্ছে গুরুতর উপসর্গ। ওকে, এগুলো একেবারে লাস্ট স্টেজের উপসর্গ কি শ্বাস নিতে অসুবিধা হওয়া, প্রবল শ্বাসকষ্ট হওয়া, বুক ব্যথা বা বুকে চাপ অনুভব করা, কথা বলার বা হাঁটা চলার শক্তি হারানো। ওকে, তো এইগুলো হচ্ছে করোনা ভাইরাসের উপসর্গ। নেক্সট খয়ের দাগে দেওয়া আছে কি দেখো, নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। নভেল করোনা ভাইরাসের প্রতিরোধে আমাদের কি কি ব্যবস্থা আমরা নিতে পারি সেগুলো এখানে লিখতে হবে। তো সেগুলো জাস্ট আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে লিখেছি। প্রথমে 1 নম্বর দেখো আচ্ছা, প্রথমে তোমরা এখানে লিখবে যে নভেল করোনা ভাইরাস প্রতিরোধ। ওকে, তারপর লিখে 1 নম্বর দিয়ে নাম্বারিং করে এগুলো লিখবে। বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে পড়া ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলতে হবে। অ্যালকোহলযুক্ত সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে নিয়মিত হাত ধুতে হবে। চোখ, নাক ও মুখের সংস্পর্শ থেকে যতদূর সম্ভব হাত সরিয়ে রাখতে হবে। ওকে, চোখে মুখে নাকে সবসময় কিন্তু হাত দেওয়া উচিত নয়। আচ্ছা, তারপর কি 5 নম্বর দেখো সর্দি কাশি জ্বরে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাওয়া যাবে না। জমায়েত এড়িয়ে চলতে হবে। সংক্রামিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। কোনো উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ওকে, তো ক্লাস 6-এর আগস্ট 2021 পার্ট 5-এ যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি সাবজেক্টের উত্তর সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করা হলো। ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করো যাদের প্রয়োজন, যাতে তারা উত্তরগুলি সঠিকভাবে লিখে নিতে পারে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।